প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার সৃষ্টিশীলতা দিয়ে এমন কোনো মাধ্যম নেই যেখানে তিনি উজ্জ্বল ফসল ফলাননি। তিনি কবি, তিনি গীতিকার, তিনি সুরকার, তিনি একজন চলচ্চিত্র অভিনেতা, মিউজিক ডাইরেক্টর, নাট্য নির্দেশক, নাট্যকার, শিশু সাহিত্যিক, রাজনীতিবিদ। এত কিছুর পরেও তিনি গণমাধ্যমের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। তার সময়ে 3টি পত্রিকার তিনি সম্পাদক ছিলেন: লাঙল, গণবাণী, নবযুগ। 3টি পত্রিকায় ছিল ব্রিটিশ সরকারের ত্রাস, এবং ধূমকেতু পত্রিকা প্রকাশের পরে তা বাজেয়াপ্ত করা হয়, বারবার তার অফিস ভাঙচুর করা হয়, এবং তিনি সৎ সাহসী সাংবাদিকতার প্রতিকৃত। প্রিয় দর্শক, আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আয়োজনে আজকে যারা উপস্থিত আছেন, আমি তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, প্রেস ক্লাবের একজন সম্মানিত কর্মকর্তা, আমাদের সকলের প্রিয় শাহিন চৌধুরী। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী জেসমিন আরা খানম। আজকে যারা আমাদের সঙ্গে বাজাবেন, কিবোর্ডে আছেন সাজিব নূর এবং তবলায় আছেন সঞ্জয়। আমরা আয়োজনটিকে আনন্দময় করে তুলতে চাই। প্রথমেই যাব শাহিন চৌধুরীর কাছে। শাহিন চৌধুরী, আপনি জানেন যে আমাদের 1952 সালের পর থেকে পর্যন্ত আমাদের গণমাধ্যমের একটা বড় ভূমিকা ছিল স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, গণমানুষের পক্ষে। কিন্তু কখনো কখনো আমরা লক্ষ্য করেছি যে ফ্যাসিস্ট যারা গণতন্ত্রের নামে ক্ষমতায় এসে যারা জুলুম, অত্যাচার, নির্যাতন করে, মানুষের কণ্ঠরোধ করে, মত প্রকাশের স্বাধীনতাকে বিলুপ্ত করতে চায়, তাদের পক্ষে একদল সাংবাদিক দাঁড়ায়। তাদেরকে আমরা দলদাস সাংবাদিক হিসেবে চিহ্নিত করেছি। কিন্তু সাহসী জনগণের পক্ষের সাংবাদিকতা, গণমাধ্যমকে মানুষের জন্য কাজ করানোর ক্ষেত্রে যে প্রথম দৃষ্টান্ত এই উপমহাদেশে রেখেছিলেন, তিনি হচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলামের সাংবাদিকতার বৈশিষ্ট্য নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ আমার প্রিয় উপস্থাপক, প্রিয় কবি রেজাউদ্দিন স্টালিন এবং শিল্পী এবং অন্যান্য কলাকুশলী। আসলে যে বিষয়ে আপনি আজকে আলোচনার আয়োজন করেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নজরুলের এই বিষয়টি কিন্তু সাংবাদিক নজরুল, এই নিয়ে লেখালেখিও কম হয়েছে, এই নিয়ে আলোচনাও কম হয়েছে, গবেষণাও কম হয়েছে, কিন্তু তিনি পুরোদুস্তর একজন সাংবাদিক ছিলেন। 1920 সাল থেকে 1942 সাল পর্যন্ত 22 বছর তিনি সাংবাদিকতা ছিলেন। 22 বছর। এবং আপনি বলেছেন 3টি পত্রিকার সম্পাদক এবং উনি মোট 6টি পত্রিকায় কাজ করেছেন। কিন্তু 3টা সম্পাদক ছিলেন। হ্যাঁ, 3টা সম্পাদক ছিলেন, 6টি পত্রিকায় কাজ করেছেন। এবং ওনার সাংবাদিকতা শুরু হলো দৈনিক যুগবাণী দিয়ে 1920 সালে। 6টি পত্রিকার মধ্যে আবার উনি শেষও কিন্তু যুগবাণী দিয়েই শেষ হয়েছে। যুগবাণী 1920 সালে প্রকাশিত হয়। প্রকাশের শুরুতে উনি ছিলেন সহসম্পাদক। সহসম্পাদক হিসেবে ওনার বেশ কিছু কলাম ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে ওই সময়ে শ্রম আন্দোলন চলছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। সেই আন্দোলনে তিনি একটি লেখা লেখেন, সেটা একজন নিহত হয় পুলিশের গুলিতে, ব্রিটিশ সরকারের পুলিশের গুলিতে। মুজাহিরিন, উনি একটা লেখা লেখেন, মুজাহিরিনের হত্যার দায়কার। এই লেখার পরে ব্রিটিশ সরকারের উনি কোপানলে পড়েন এবং পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়। প্রথম দফা নবযুগ কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু নজরুলের লেখা কিন্তু থামেনি। তিনি একমাত্র সাংবাদিক। আজকে যে কথাটা আপনি শুরুতে বলেছেন, আমার বলতে দ্বিধা নেই যে গত 15 বছর আমরা যে সাংবাদিকতা দেখলাম, এটা একজন সাংবাদিক হিসাবে আমি নিজেও লজ্জিত। দলদাস সাংবাদিক, ব্যক্তিদাস সাংবাদিক, চাটুকার সাংবাদিক, এই যে আমরা দৃশ্য দেখলাম, কিন্তু নজরুলের মধ্যে কিন্তু সেটা ছিল না। না, নজরুল সাংবাদিকতার জন্য কারা ভোগ করেছেন। এবং এই যে নবযুগ বন্ধ হওয়ার পরেও তিনি আরেকটি পত্রিকা, নবযুগ অবশ্য পরে প্রকাশিত হয়,
নওয়াজেশ আলীর নেতৃত্বে কুমিল্লা থেকে প্রকাশিত একটা পত্রিকায় যোগদান করেন। ওই পত্রিকাটির নাম ছিল সেবক। সেবকে কাজ করেছিলেন। হ্যাঁ, কুমিল্লা থেকে প্রকাশিত ওই সেবক পত্রিকায় উনি, এবং সেবক নামে তার একটা কবিতাও আছে। হ্যাঁ, সেবক নামে একটা কবিতাও আছে। কিন্তু ওই সেবক পত্রিকায় এটা 10 ডিসেম্বর 1921 তিনি অগ্রসর নামে একটি সম্পাদকীয় লেখেন। আচ্ছা, অগ্রসর নামক ওই সম্পাদকীয় লেখার কারণে তিনি আবার ব্রিটিশ সরকারের কোপানলে পড়েন এবং পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়। নজরুল যেখানে হাত যেখানে দিয়েছেন সেখানে নিষিদ্ধ করা হয়েছে। পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়। কিছুদিন পরে ওই পত্রিকা আবার প্রকাশিত হয় এবং নজরুল তার চাকরি ওখানে করতে থাকেন। কিন্তু তিনি কতটা প্রতিবাদী ছিলেন আমি একটা উদাহরণ দিই। ওই কবি সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুর পরে ওই পত্রিকায় তিনি একটি সম্পাদকীয় লেখেন, কিন্তু সেই সম্পাদকীয়তে এডিট করে সংশোধন আকারে ছাপা হয়। সংশোধন করেন কে? আবুল কালাম শামসুদ্দিন এবং মোহাম্মদ নওয়াজেশ আলী। ওনাদের বক্তব্য হলো নজরুলের ওই লেখায় হিন্দুয়ানি শব্দ অনেক বেশি ছিল, এবং এটা ছাপা হওয়ার পরে নজরুল কিন্তু অত্যন্ত ক্ষিপ্ত হন এবং তিনি ডাকযোগে ওই পত্রিকায় পদত্যাগপত্র পাঠিয়ে দেন। আচ্ছা, এই যে প্রতিবাদ, আমরা যে তাকে বিদ্রোহের কবি বলি, নিরাপোষ, হ্যাঁ, আপোষহীন কবি বলি, তিনি কিন্তু সেখানে আর কাজ করেননি। এরপরে তিনি তার নিজের সম্পাদনায় ধূমকেতু প্রকাশ করলেন এবং ধূমকেতুতে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। 1913 সালের 13ই আগস্ট এই ধূমকেতু পত্রিকায় তিনি ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা দাবি করে একটি আর্টিকেল লেখেন। এটা তখন ভারতবর্ষে প্রথম কোন কবি কিংবা কোন লেখক, কোন কবি, রাজনীতিবিদের মধ্যে প্রথম এর পক্ষ থেকে এই ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা দাবি করা প্রথম তিনি করলেন। তিনি আরেকজন কবি করলেন, তার নাম হলো হযরত মোহানি। তিনি তৎকালীন ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হয়েছিলেন এবং হযরত মোহানি তিনিও বললেন যে ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা চাই। এই দুই কবি ভারতবর্ষে প্রখ্যাত। এবং আপনারা জানেন যে হযরত মোহানির ওই বিখ্যাত গান চুপকে চুপকে রাত দিন সুবাহানা ইয়াদ হয়, যেটা গোলাম আলী গেয়ে সবচেয়ে বেশি বিখ্যাত হলো, নিকা ছবিতে গানটি ব্যবহার করা হয়েছে। তিনি ভারতবর্ষের স্বাধীনতা চেয়েছিলেন। আপনার এই বিষয়ে অত্যন্ত আমি আনন্দ বোধ করছি যে আপনি কত তথ্য সংগ্রহ করেছেন এবং তথ্যবহুল নজরুলের সাংবাদিক জীবন, সেটা নিয়ে আমরা কথা বলবো। একটু গানটা শুনে আছি। জেসমিন আরা খানম, কোন গানটি শুনবো? আমি এখন যে গানটি করব শিবরঞ্জনী রাগের উপরে গানটি আধারিত, চাঁদেরই মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে। শুনি। চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে, চাঁদের মতো এসো প্রিয় নিশীথ রাতে, ঘুম হয়ে পরশ দিও, ঘুম হয়ে পরশ দিও, হে প্রিয় নয়ন পাতে, এসো প্রিয় নিশীথ রাতে, চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে।
কুসুম সুরভি হয়ে এসো নিশি পবনে রাতের পাপিয়া হয়ে পিয়া পিয়া ডাকিও ভব ভবনে কুসুম সুরভি হয়ে এসো নিশি পবনে রাতের পাপিয়া হয়ে পিয়া পিয়া ডাকিও ভব ভবনে আখি জল হয়ে আখিতে আসিও বেণুকার সুর হয়ে শ্রবণে ভাসিও আখি জল হয়ে আখিতে আসিও বেণুকার সুর হয়ে শ্রবণে ভাসিও বিরহ হয়ে এসো হে চির বিরহী বিরহ হয়ে এসো হে চির বিরহী আমার অন্তর বেদনাতে চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে ঘুম হয়ে পরশ দিও ঘুম হয়ে পরশ দিও হে প্রিয় নয়ন পাতে এসো প্রিয় নিশীথ রাতে চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে খুব ভালো লাগলো জেসমিনা খানম আপনার এই গানটি, অনেক ধন্যবাদ। শাহিন চৌধুরী, আমরা ছিলাম যে নজরুলই প্রথম লিখিতভাবে ভারতবর্ষের স্বাধীনতার ঘোষণা দেন এবং স্বাধীনতা দাবি করেন। এর পরবর্তীকালে নজরুলের সাংবাদিক জীবন আরও বাধার সম্মুখীন হয় এবং তিনি ক্রমাগত ব্রিটিশ সরকারের রোশনালে পড়তে থাকেন। তিনি যে স্বাধীনতার দাবি করেন, দাবি করে ওই লেখাটা লেখার কারণে এবার আর পত্রিকা বন্ধ নয়, এবার তিনি গ্রেপ্তার হন এবং তিনি গ্রেপ্তার হন এবং তার 1 বছরের সশ্রম কারাদণ্ড হয় এবং তিনি গ্রেপ্তার হয়েছেন কুমিল্লা থেকে। এবং তার যে উনি যে গ্রেপ্তার হয়েছেন উনি কিন্তু থামেন নাই, উনি যে জবানবন্দি দিয়েছেন কোর্টে, সেই জবানবন্দি আবার ওই পত্রিকায় রাজবন্দির জবানবন্দি নামে প্রকাশিত হয় এবং ঠিক 1 বছর পরে তিনি আবার কারাগার থেকে মুক্ত হন। ততদিনে আর ওই ধূমকেতু পত্রিকা বন্ধ হয়ে গেছে, যেহেতু তিনি প্রকাশক এবং তিনি সম্পাদক ছিলেন। 1 বছর সম্পাদক জেলখানায় থাকা মানে সেই পত্রিকার তো আর কোনো অস্তিত্ব থাকে না। এরপরে তিনি 1925 সালে কমিউনিস্ট পার্টির একটি পত্রিকা লাঙ্গল পত্রিকায় তিনি 1925 সালে ওইখানে তিনি ওই কবিতাটা ওঠরে চাষি জগৎবাসী ধরকোষে লাঙ্গল, এবং রবীন্দ্রনাথ একটা অভয়বাণী দিয়েছিলেন, ওটা হল বলরাম স্কন্ধে, বলরাম স্কন্ধে আমি উপরে ফেলিবে অধীন বিশ্ব সৃষ্টির মহানন্দে, এটা লিখছেন নজরুল, কিন্তু হল বলরাম স্কন্ধে বলে এরকম একটি কবিতা রবীন্দ্রনাথের একটি লাইন আছে, ওই মানে নজরুলকে আশীর্বাণী দিয়েছিলেন। তিনি লাঙ্গলে সাংবাদিকতা করেন দীর্ঘ সময়। এরপরে তিনি আবার কবি নাসিরউদ্দিনের যে সওগাত পত্রিকায় যোগদান করেন। সওগাতেও তিনি বেশ কিছু সময় চাকরি করেন। এরপরে
তিনি 1941 সালে নবযুগ পত্রিকা আবার প্রকাশিত হয়। যে নবযুগ 1920-এ আমরা বললাম, 41 সালে আবার প্রকাশিত হয়। উনি সম্পাদক হিসাবে সেখানে উনি চাকরি জীবন শুরু করেন। এই নবযুগ পত্রিকায় সম্পাদক হিসাবে তখন ওনার বেতন ছিল 350 টাকা। আজকে খেয়াল করেন 1941 সালে 350 টাকা অনেক বেশি, অনেক বেশি। তিনি কিন্তু এই চাকরিটি করতে চাননি, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাকে অনুরোধ করেছিলেন যে নজরুল, তুমি এই পত্রিকায় যোগদান করো, তোমার যে কেস চলছে, তোমার মামলা যে 7,000 টাকা এটাই পত্রিকা থেকে দেওয়া হবে। এবং এখানে আমাদের ফজল হক, শেরেবাংলা একে ফজল হক, তিনি ছিলেন এর মূল চালিকা শক্তি। তো তার কাছে নজরুল 2 মাস পর পর গেলেন যে আমার বেতন দেন, তিনি কিন্তু দেননি। এবং তিনি অনেক দুঃখ করে, এবং মানে আমাদের শেরেবাংলা একে ফজল হক নজরুলকে জিজ্ঞেস করলেন কিসের টাকা। নজরুল অনেক কষ্টে শ্যামাপ্রসাদকে লিখলেন যে আমি এত বড় দুঃখ আর জীবনে কখনো পাইনি, আমাকে আপনি যা বলেছিলেন তার কিছুই হচ্ছে না, আমি আমার প্রাপ্য পাওনাটা আমি পাচ্ছি না। তার মানে রাজনীতিবিদরা সবসময় ঠকিয়েছে কবি সাহিত্যিকদের আর কি। তিনি কিন্তু এই নবযুগে 1942 সাল পর্যন্ত চাকরি করেছেন। তার মানে এরপরে আর উনি সাংবাদিকতায় ওনার আর কোনো আমরা, তারপরে ধীরে ধীরে তো উনি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু নজরুল এই পত্রিকা ছেড়ে যাওয়ার পরে 1 বছরের মাথায় আর্থিক সংকটের কারণে নবযুগ পত্রিকা বন্ধ হয়ে যায়। 1943 সালে নবযুগ বন্ধ হয়ে যায়। নজরুলও ততদিনই উনি অসুস্থ হয়ে গেছেন। কিন্তু তার সাংবাদিকতার সময়কালটা দেখেন, 1920 থেকে 1942, অর্থাৎ 22 বছর। তার সাহিত্য সাধনাও কিন্তু ধরা হয় 22 বছর। এবং তার মানে কি, উনি যতদিন লেখালেখি করেছেন পুরো সময়টাই উনি সংবাদপত্রের সঙ্গে ছিলেন, সাংবাদিকতা করেছেন, এবং পূর্ণ সময় মানে ফুল টাইম জার্নালিজম যাকে বলে সেটা করেছেন। কিন্তু তার এই বিষয়টা কিন্তু অনুল্লেখিত। তাকে আমরা কবি হিসাবে তিনি এত বড় যে তার এইগুলো আস্তে আস্তে চাপ সেটা ম্লান হয়ে গেছে। কিন্তু আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে আসলে গবেষণা হওয়া দরকার। অনেক বড় কাজ করেছেন, অনেক বড় কাজ করেছেন, এবং তার যে সম্পাদকীয় যে ভাষা, সেটা কিন্তু খুবই মানে মর্মস্পর্শী এবং খুবই মানবদরদী একটা ভাষা এবং প্রতিবাদী একটা ভাষা। ব্রিটিশ সরকার সবসময় কম্পমান থাকতেন তার সম্পাদকীয়, তার আর্টিকেলের জন্য। কিন্তু সেই সাইডটা কিন্তু আমাদের সমাজে এখন আলোচিত নয়। আমরা তো এরপরে গান শুনবো, কিন্তু তার আগে আরেকটু আপনার কাছে জেনে নিই যে আমাদের প্রেস ক্লাব থেকে, জাতীয় প্রেস ক্লাবের আপনি একজন কর্মকর্তা, সেখানে নির্বাচিত, আপনি একটি সাহিত্যের আসরও করেন। তো প্রেস ক্লাব কি এরকম একটা গবেষণা করতে পারে কিনা যে আমাদের এই উপমহাদেশে যারা প্রকৃত সাহসী সাংবাদিক ছিলেন, নজরুল তাদের একজন, এদের নিয়ে কিছু গবেষণা কর্ম প্রেস ক্লাবের পক্ষ থেকেই তো হওয়া উচিত। সেটা আসলে হওয়া উচিত, যেহেতু প্রেস ক্লাবকে আমরা দাবি করি এটা জাতীয় প্রেস ক্লাব, অর্থাৎ জাতীয় পর্যায়ের এই কাজগুলো প্রেস ক্লাব থেকে হওয়া উচিত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো প্রেস ক্লাবে কিন্তু এ ধরনের কোনো ফান্ড নেই। একটা গবেষণার জন্য যে বরাদ্দ চাইলে ফান্ডের কোনো অভাব হবে বলে আমি মনে করি। সেটা ঠিক। আর আপনি যেটা বলছেন যে কবিতাপত্রের কথা, এটা কবিতাপত্রটা প্রেস ক্লাব থেকে 22 বছর যাবৎ প্রকাশিত হচ্ছে। আমি এটার এখন দায়িত্বে আছি। আমাদের এরকম একটি চিন্তা আমরা করব যে এই ধরনের একটি গবেষণা নজরুলকে নিয়ে করা যায় কিনা। সেক্ষেত্রে কবিতাপত্র নজরুলকে নিয়ে করতে পারেন, এবং এস ওয়াজেদ আলী যারা ওই সময় সংবাদপত্র যারা ওই সময় ছিলেন, এবং নাসিরউদ্দিনকে নিয়ে হতে পারে, নাসিরউদ্দিন সাহেবকে নিয়ে করা যেতে পারে। পরবর্তীকালে যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যেসব সাংবাদিকরা অনন্য কাজ করেছে, যারা মৃত্যুবরণ করেছে, যেমন রেজা সাহেব, এরা অনেক সাংবাদিক মারা গেছে, এদের যে অকুতোভয় সাংবাদিকতা, তাদের নিয়ে তো কাজ করা দরকার। হ্যাঁ, অবশ্যই করা যায়। এবং নজরুল হলে এদের পথিকৃত, রাইট। এ বিষয়ে আমাদের আসলে চিন্তা আছে। আপনি এটা ভালো প্রস্তাব দিয়েছেন। আমরা যেহেতু প্রতি বছর একজন করে যদি আপনারা গবেষণা বৃত্তি দেন জাতীয় প্রেস ক্লাব থেকে, ধরেন আপনার ওই, তাহলে আমি মনে করি যে একটা বড় কাজ হয়। হ্যাঁ, আমরা কবিতাপত্র থেকেই আমরা এই উদ্যোগটা নেব, যেহেতু আসলে এটি একটি কাজ, প্রকাশনা এবং গবেষণা ধর্মী কাজ। তো কবিতাপত্র থেকে উদ্যোগ নিতে এবং একটা ভালো প্রয়োজনে আমরা প্রেস ক্লাবের যে ম্যানেজমেন্টকে আমরা সেখানে, এবং আপনাদের একটা ভালো লাইব্রেরি আছে, সেটা সেখানেও কাজ করা যেতে পারে, সেখানে বসে কাজ করা যেতে পারে। তাহলে প্রেস ক্লাবের একটা ভালো জায়গা। এবং আমি বলে মনে করি যে এইসব অকুতোভয় সাংবাদিকদের পোর্ট্রেটগুলা প্রেস ক্লাবে একটা প্রদর্শনী হতে পারে, একটা কক্ষ থাকবে যে সেই সব সাংবাদিকদের আছে, কিন্তু নজরুলের ছবি, এরকম বড় সাংবাদিকদের একটা আলাদা কক্ষ থাকতে পারে।
একটা জাদুঘর টাইপের থাকলো প্রেস ক্লাব। প্রেস ক্লাবে আসলে ছবি আছে, কিন্তু এটা হলো প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সময় থেকে কিন্তু আমি যারা মনে করি যে প্রেস ক্লাবের একেবারে ভারতবর্ষের সেই সময় বিভিন্ন দায়িত্বে ছিলেন ওই তাদের আছে, কিন্তু ওই ভারতবর্ষের সেই সময়কার সেই সময় থেকে এই পর্যন্ত যারা এই পর্যন্ত সেই- অকুতোভয় সাংবাদিক হ্যাঁ। তাদের ছবিতে একটা জাদুঘর হতে পারে। জাদুঘর হতে পারে, একটা প্রেস ক্লাবের তো আসলে অনেক কাজ, অনেক আছে। আমি মনে করি এটা একটা যুক্ত হতে পারে। এটা আমার প্রস্তাব, এটা আমি নিশ্চয়ই আপনাদের কর্তৃপক্ষের কাছেও দিতে পারি। হ্যাঁ, আপনি সেটা সেটা নিশ্চয়ই পৌঁছে আমি দেবেন ইনশাআল্লাহ। প্রেস ক্লাবের- এবং বিশেষ করে নজরুলের সাংবাদিক জীবনকে নিয়ে একটা কাজ যদি হয় আমরা খুব আনন্দ পাবো। অনেক ধন্যবাদ শাহিন চৌধুরী, আপনি অসাধারণভাবে নজরুলের সাংবাদিক জীবনের কথা বলেছেন এবং আপনার চিন্তার কথাও বললেন, আপনার দাবির কথা বললেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি জেসমিনা খানমের কাছে যাচ্ছি, কোন গানটি শুনবো? আমি এখন যে গানটি করব কাওয়ালি অঙ্গের একটি গান, বসিয়া নদী কূলে এলো চুলে কে উদাসিনী, সেই গানটি করব। বসিয়া নদী কূলে এলো চলে কে উদাসিনী, বসিয়া নদী কূলে এলো চলে কে উদাসিনী, কেলে পথ ভুলে এ অকুলে বন হরিণী, কেলে পথ ভুলে এ অকুলে বন হরিণী, বসিয়া নদী কূলে এলো চলে কে উদাসিনী। কলসে জল ভরিয়া চায় করুণায় কুলবধূরা, কলসে জল ভরিয়া চায় করুণায় কুলবধূরা, কেঁদে যায় ফুলে ফুলে পদমূলে সাজতো তিনি, বসিয়া নদী কূলে এলো চলে কে উদাসিনী।
লগন কবি কোন নদী কিনারে হায় একি সেই স্বপ্ন চাঁদ পেতেছে ভার প্রিয়ার সতিনী একি সেই স্বপ্ন চাঁদ পেতেছে ভার প্রিয়ার সতিনী একি সেই স্বপ্ন চাঁদ একি সেই স্বপ্ন চাঁদ পেতেছে ভার প্রিয়ার সতিনী বসিয়া নদী কূলে এলো চলে কে উদাসিনী বসিয়া নদী কূলে এলো চলে কে উদাসিনী গেলে পথ ভুলে এই অভুলে বন হরিণী গেলে পথ ভুলে এই অভুলে বন হরিণী বসিয়া নদী কূলে এলো চলে কে উদাসিনী বসিয়া নদী কূলে এলো চলে কে উদাসিনী। অনেক ধন্যবাদ জেসমিন এরা খানম, আপনি চমৎকার করে গাইলেন কাওয়ালি অঙ্গের গান। নজরুলের অসংখ্য গান আছে যে গানগুলো আমরা প্রতিনিয়ত যদি আমরা শুনি তাহলে আমরা বুঝতে পারবো যে নজরুলের গানের যে বৈশিষ্ট্য এবং নজরুলের গানের যে মাহাত্ম্য, এবং তিনি প্রতিটি জায়গাতে সোনা ফলিয়েছেন যে সেক্টরে তিনি কাজ করেন। এবং বাংলা গানে তো অদ্বিতীয়, তাই না? তো এই গানটি গাইবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকে শাহিন চৌধুরীকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, আপনি চমৎকার আলোচনা করেছেন সাংবাদিক জীবন নিয়ে। আজকে সঞ্জয় ভালোবাদ দিয়েছে এবং সজীব নূর, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আজকে আমরা নজরুলের সাংবাদিক জীবন নিয়ে আলোচনা করেছি। নজরুল এক অকুতভয় সাংবাদিক, সাহসী সাংবাদিক, এবং তিনি সংবাদপত্রের যে ভাষা সেখান থেকে তিনি পরিবর্তন এনেছিলেন এবং খুব গণমানুষের মুখের ভাষাকে তিনি তার সংবাদপত্রে তিনি প্রতিষ্ঠা দিয়েছিলেন। আজকে যে ভাষায় আমরা সংবাদপত্রের সম্পাদকীয় পড়ি, আমরা সংবাদ দেখি, সেটি নজরুলের দেয়া ভাষা। নজরুল আমাদের আত্মার আত্মীয়, নজরুল আমাদের পাত্র। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।